স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতো ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। ব্রিটিশ ব্যাংক বার্কলেসের আওতায় থাকা বাংলাদেশের মানি এক্সচেঞ্জগুলোর ব্যাংক হিসাব বন্ধ হয়ে যাচ্ছে। এতে যুক্তরাজ্য থেকে রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন দেশের ব্যাংকগুলো। আজ আমরা আলোচনা করব বার্কলেস ব্যাংকের রেমিটেন্স সেবা বন্ধ নিয়ে। এই নিয়ে আমার সাথে আলোচনা করতে স্টুডিওতে থাকবেন বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নিই একটি প্রতিবেদন। যুক্তরাজ্য থেকে দেশে প্রতি বছর প্রায় $100 কোটি রেমিটেন্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। এজন্য দেশের 11টি ব্যাংকের এক্সচেঞ্জ হাউস যুক্তরাজ্যের বার্কলেস ব্যাংকে ও 2টি ব্যাংক নেটওয়েস্ট ব্যাংকের মাধ্যমে হিসাব পরিচালনা করে। গত 20 এপ্রিল বার্কলেস ব্যাংক এক চিঠির মাধ্যমে জানায়, ব্রিটেনে অবস্থিত বাংলাদেশ সহ কয়েকটি দেশের মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব আগামী 2.5 মাসের মধ্যে বাতিল করা হচ্ছে। ধারণা করা হচ্ছে জঙ্গি অর্থায়ন বন্ধ করতে বার্কলেসের এই সিদ্ধান্ত। তবে বার্কলেসের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ব্রিটিশ এমপিরা। বার্কলেসের এই সিদ্ধান্তের কারণে এসব উন্নয়নশীল দেশের সাধারণ নাগরিকদের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এর সমাধানে বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি আমরা। বার্কলেসে মানি এক্সচেঞ্জগুলোর ব্যাংক হিসাব বন্ধ হলে রেমিটেন্স প্রবাহে তাৎক্ষণিক কিছু সমস্যা হতে পারে। তবে সমাধানে বিকল্প উপায় খোঁজারও চেষ্টা করবেন তারা। আলটিমেটলি যদিও পিক করলেও হয়তো যে অ্যামাউন্ট আমরা 900 থেকে 1 বিলিয়ন পেতাম, সেখানে গিয়ে হয়তো দেখা যাবে কিছু কম হওয়ার আশঙ্কা আছে। যার জন্য ধরেন আমরা এখন চেষ্টা করছি যে অন্য আরেকটি ব্যাংক বের করার জন্য যেখানে আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে পারে, যাতে করে একটা ফল ব্যাক অপশন থাকে। প্রয়োজনে ব্রিটিশ সরকারের সাথে আলোচনা করে দেশের ব্যাংকগুলো এই সমস্যা সমাধানের উদ্যোগ নেবে বলেও জানান তিনি। উমর নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। এরই মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রিমিয়ার ব্যাংকের এভিপি সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। জনাব সৈয়দ সুলতান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব ওয়াজিদ আলী শাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে বার্কলেস ব্যাংক তাদের রেমিটেন্স সেবাটা বন্ধ করেছে বাংলাদেশের 10টি ব্যাংকের সাথে, যারা যেখানে রেমিটেন্স সেবা নিয়ে থাকে এক্সচেঞ্জ হাউসের সাথে বাংলাদেশের। জনাব সুলতান উদ্দিন, আপনার কি মনে হয় এর ফলে বাংলাদেশের সাথে বাংলাদেশের রেমিটেন্সে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? এটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ আপনার কোনো ব্যাংক যখন কোনো একটা রিলেশনশিপ কাট করে সেটার পেছনে অবশ্যই রিজনেবল কারণ থাকে। যেমন তবে আমি যতটুকু মনে হচ্ছে, ভয়াবহ মনে হচ্ছে, সিচুয়েশনটা আমার কাছে মনে হচ্ছে অতটুকু ভয়াবহ না। কারণ এখানে বার্কলেস ব্যাংক কিন্তু রিসেন্টলি আপনারা জানেন ওনারা জুনে একটা বিশাল ওনাদের চিফ এক্সিকিউটিভ এবং চেয়ারম্যান সাহেব দুজনই আপনার রেজিগনেশন করেছে। এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট রেট নিয়ে ওরা ম্যানিপুলেশন করেছিল, লিবর ইন্টারেস্ট রেট নিয়ে। তো এটার জন্য তারা একটু সমস্যার সম্মুখীন হয়েছে এবং তারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কস্ট কাটিং মেজার্সে আছে। তারা প্রায় $3,700 আপনার করেছেন। কিন্তু তারা যে কারণটা দেখাচ্ছে, বলছে যে তাদের যে স্ট্যান্ডার্ড সেটার সাথে বাংলাদেশের এক্সচেঞ্জ হাউসগুলো স্ট্যান্ডার্ড ফুলফিল করে না। সেই চ্যানেলটা কি যেটা আমাদের নাই? আচ্ছা, এটা তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ এখানে ব্যাপার হচ্ছে একটা অ্যাকাউন্ট রিলেশনশিপ। আমাদের যারা আপনার এক্সচেঞ্জ হাউসগুলো আছে, আপনারা জানেন যে এখানে প্রায় 10টার মতো কাজ করছেন এবং সকলেরই কিন্তু এখন এক্সচেঞ্জ হাউসগুলো আমরা যখন করেছি তখন কিন্তু আমরা আমাদের সেবামূলক কার্যক্রম হিসেবে নিয়েছি। সবগুলো এক্সচেঞ্জ হাউসগুলোই কমার্শিয়াল ব্যাংকগুলো ওইভাবে নিয়েছে। এখানে আপনার যদি কোনো এক্সচেঞ্জ হাউস লস করে, আপনার মানে মেজর এটা ফ্যাক্ট যে সবগুলো এক্সচেঞ্জ হাউসই কিন্তু আপনার লস ইনকার করছে, অলমোস্ট সব। তো একটা কোম্পানির কাছে কিংবা একটা ব্যাংকের কাছে যখন একটা কোম্পানির ব্যালেন্স শিট আপনার লস বিয়ারিং ব্যালেন্স শিট যায়, তখন কিন্তু তারা একটু আন্ডার এস্টিমেট করে। আর বার্কলেস কিন্তু এখন অনেক সতর্ক পজিশনে আছে। তারা একটা হিউজ বাংলাদেশ $45 কোটি তারা ফাইন দিয়েছে, রেগুলেটরি ফাইন, এবং তাদের দুজন টপ এক্সিকিউটিভ পরপর 2 দিনের মাথায় রেজিগনেশন দিয়েছে। তো ওরা কস্ট কাটিং মেজার্স হিসেবে এগুলা নিচ্ছে এবং আপনার ওরা প্রফিট ওরিয়েন্টেড। এই সেবা শুধু বাংলাদেশের সাথে নয়, আরো অন্য দেশের এক্সচেঞ্জ হাউসের সাথে তারা এই সেবা বন্ধ করতে যাচ্ছে। এটা একটা বিষয়। এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড তারা লেস প্রফিটেবল মানে যে ব্যবসাগুলো ওরা মানে ওভারলুক করতে চাচ্ছে, মানে ডিসকন্টিনিউ করতে চাচ্ছে। মোর প্রফিটেবল ভেঞ্চারগুলো ওরা। ধন্যবাদ জনাব সুলতান উদ্দিন। আপনাকে ফিরে আসবো। জনাব ওয়াজিদ হোসেন শাহ, আপনার কাছে প্রশ্ন যে এর কি নেতিবাচক প্রভাব নিশ্চয়ই কিছু না কিছু আছে, থাকা স্বাভাবিক, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে তাদের যে যুক্তি চিঠিতে তারা যেটা বলছে বাংলাদেশের ব্যাংকগুলোকে বলছে, তাদের যে রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ড সেটার সাথে বাংলাদেশের এক্সচেঞ্জ হাউসগুলো ম্যাচ করে না। এই জায়গাটা আমি জানতে চাই যে তাদের স্ট্যান্ডার্ডটা কি, আপনার কি ধারণা আছে যেটার সাথে কেন আমরা ম্যাচ করছি না?
আম, আপনাকে একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। কিছুদিন আগে একটা আন্তর্জাতিক সংস্থায় গেছিলাম একজনের সাথে দেখা করতে কাজের সূত্রে। আচ্ছা। উনি আমাকে একটা ইন্টারেস্টিং গল্প বললেন। উনি বললেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে এমন একজনের ছেলে, সরকারি এক কর্মকর্তার ছেলের কথা বললেন। ছেলেটা এরকম আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়াশোনা করছে। এখন আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে ধরনের পড়াশোনার চাপ শান্ত পাশ্চাত্যে থাকে, সেখানে কিন্তু সীমিত কাজ করার সুযোগ থাকে, হয়তো সংসারের খরচ চালানোর জন্য। অনেকেই স্কলারশিপে পড়ে, সবাই কিন্তু পড়ে না। এখন আমাকে যে কাহিনীটা বলা হলো, সেখানে বলা হলো যে ওনার ছেলে একটা বড় পরিমাণ টাকা ওনাকে প্রতি বছর পাঠাচ্ছে। এখন একজন পড়াশোনা করা অবস্থায় কি করে একটা বড় পরিমাণ টাকা পাঠায়? এখন এটাকে এক ধরনের মানি লন্ডারিং বলা যেতে পারে। আমি যেটুকু জানি, এই বার্কলেজের এই সিদ্ধান্তের পিছে অনেকগুলো যুক্তি আছে। প্রথমত, যে আমরা কয়েক জায়গায় দেখেছি যে 10টা ব্যাংক, একটা বাংলা পত্রিকা অবশ্য প্রতিবেদন দিয়েছে 11টা ব্যাংকের কথা বলেছে। এটা বাংলাদেশে 10টা বা 11টা ব্যাংক এখানে ক্ষতিগ্রস্ত হবে, জড়িত হবে। কিন্তু পৃথিবীর প্রায় 250টা ব্যাংকের ক্ষেত্রে এরকম কিন্তু করা হচ্ছে। বার্কলেজ বলছে যে দে আর কনসার্নড অ্যাবাউট পটেনশিয়াল মানি লন্ডারিং ইস্যুস। এই 10-11টা ব্যাংক কিন্তু অন্য জায়গায় গেছে। হ্যাঁ, আমি যেটা পড়লাম এক জায়গায় হাবিব ব্যাংকের কাছে গেছে। তারা বলেছে বার্কলেজ যেখানে রিস্ক নিতে রাজি না, আমরাও রিস্ক নিতে রাজি না। তারপরে আমি মনে করি একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এখন কতটুকু সতর্ক থাকতে পারবে এই ব্যাংকগুলো এই মানি লন্ডারিং রিলেটেড ইস্যুতে, যেটা এখন খুব সেন্সিটিভ একটা ব্যাপার, সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ জনাব শাহ, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব সৈয়দ সুলতান, আপনার কাছে প্রশ্ন। বাংলাদেশি ব্যাংকগুলো সেখানে যে বার্কলেজ ব্যাংকের সাথে তাদের যে চুক্তি রয়েছে, সেটা সেই মেয়াদ শেষ হচ্ছে, সম্ভবত বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে 10 অগাস্ট। আচ্ছা, জুলাই থেকে আরো 1 মাস বাড়িয়েছে। বাড়ানো হয়েছে আর কি। সেটা এর মধ্যে কি আমাদের দেশীয় ব্যাংকগুলো যারা বার্কলেজ ব্যাংক থেকে সেবা নিয়ে থাকে, তারা কি আর কোনো দ্বিতীয় ব্যাংকে বা অন্য ব্যাংকের সাথে তারা যোগাযোগ করছে কিনা এই সার্ভিসটার জন্য? এটা অবশ্যই যোগাযোগ করছে। আমি আসলে ব্যাপারটাকে যতটা গ্রেভ কনসিকুয়েন্স ভাবা হচ্ছে, আমি ওই রকম গ্রেভ কনসিকুয়েন্স ভাবছি না। কারণ এখানে একটা ব্যাংকের সাথে মানে মানি এজেন্সিগুলার, মানি যে রেমিটেন্স কোম্পানিগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, অ্যাকাউন্ট রিলেশনশিপ, বার্কলেজ যদি ডিসকন্টিনিউ করে, দেয়ার আর আদার অপশনস, দেয়ার আর আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমি যে বিষয়টা আসলে একটু কনসার্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্য ব্যাংকের প্রবলেম আছে। হ্যাঁ, বাংলাদেশের অন্য ব্যাংকের সাথে যেতে পারবে, বাংলাদেশের ব্যাংক অন্য কোম্পানির সাথে যেতে পারবে। মিডল ইস্ট বেসড ব্যাংক তারা যে কথাটা বলছে যে আমাদের স্ট্যান্ডার্ড তাদেরকে ফুলফিল করছে না, এই জায়গাটা আমি আসলে চিন্তিত। আচ্ছা, এখানে আসলে জিনিসটা আসলে যে মানি লন্ডারিং, জঙ্গিবাদ যেগুলো বলা হচ্ছে, আমি আসলে এগুলোর সাথে মানে একমত না। কারণ অ্যাকচুয়াল আপনি যদি ডিসেক্টিং দ্য প্রবলেমটাকে খুব ভিতরে যান, তাহলে দেখবেন ওখানে আমি একটা ব্যাংকে আগে ছিলাম, ওখানে ওদের নিজস্ব এক্সচেঞ্জ হাউস ছিল ইউকেতে, এখনো আছে। তারা 3 বছর যাবত 2জন লোক দিয়ে চালাচ্ছে সেই এক্সচেঞ্জ হাউস, মাত্র 2জনই বিদেশি। এখানে আপনার এফএসএ, ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটি, তাদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হয়। তারপর ওখানে আপনার রেগুলেটরি ব্যাংকগুলোতে এই এক্সচেঞ্জ হাউসগুলোর অ্যাকাউন্ট মেনটেন্যান্সের জন্য ওই বার্কলেজকে অনেক রেগুলেটরি রিপোর্টিং করতে হয় রেগুলেটরি বডির কাছে, লাইক এফএসএ, তারপর আপনার ব্যাংক অফ ইংল্যান্ড। তো ওরা এত আপনার ঝামেলা যেতে চাচ্ছে না। প্লাস ওদের এখন কিন্তু প্রচন্ড একটা ওরা রেগুলেটরি ফাইনের সম্মুখীন হয়েছে। জি, এটা কস্ট কাটিং মেজার্স হিসেবে ওরা যেহেতু টাকাগুলো বিভিন্ন সময় থাকছে না, মানে স্টে করে না, বেশি যথেষ্ট রেভিনিউ ওরা এই অ্যাকাউন্টগুলো থেকে পাচ্ছে না। এবং আপনি আরেকটু মজার ব্যাপার হচ্ছে, সবগুলোই কিন্তু আপনার রেমিটেন্স কোম্পানি আপনার লস, অলমোস্ট লস। এটা একটা ফ্যাক্ট। ধন্যবাদ জনাব সুলতান, আপনি কাছে ফিরে আসবো। জনাব শাহ, আমি যদি একটা পত্রিকাকে কোট করি, সেখানে বলা হচ্ছে, সেখানে নিক পিটচার্ড, রিলেশনশিপ ডিরেক্টর অফ বার্কলেজ, তিনি একটা চিঠি দিয়েছে বাংলাদেশের কোনো একটি প্রাইভেট ব্যাংকে। সেখানে বলা হচ্ছে, হ্যাভিং রিভিউড ইউর বিজনেস এগেইনস্ট দি অ্যামেন্ডেড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, I must inform you that the corporate and investment banking divisions of Barclays will no longer be able to provide services to EU. এইখানটা তাদের যে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া, আমি জানি না সেই ক্রাইটেরিয়া কি, কিন্তু সেই জিনিস বাংলাদেশের ব্যাংকগুলোকে, বাংলাদেশ এক্সচেঞ্জ হাউসগুলো উচিত কিনা, এই স্ট্যান্ডার্ডটা আসলে ফলো করা উচিত কিনা বা থাকা উচিত কিনা? করতে পারলে তো খুবই ভালো। আমিও আনফরচুনেটলি পুরোপুরি সচেতন না যে এই ব্যাপারে কি চিঠি দেওয়া হয়েছে বা কি রিকোয়ারমেন্ট উল্লেখ করা হয়েছে। কিন্তু অবশ্যই আমরা যদি দেখি পৃথিবীর সেরা কিছু ব্যাংক বলে আমরা যাদেরকে মনে করি, তারাও কিন্তু এর মধ্যে মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত, বা যারা ধরেন যুক্তরাষ্ট্র যাদেরকে টেররিস্ট নেশন মনে করে, তাদের
টাকা পয়সা আদান প্রদানের সাথে সংশ্লিষ্ট হয় তারা কিন্তু হেভি পেনাল্টি দিয়েছে। বাংলাদেশেও যে ব্যাংকগুলোর কথা বলছি, দুইটা ব্যাংকেরই কিন্তু রিটেল কার্যক্রম আছে। সুতরাং দেখা যাচ্ছে পাশ্চাত্যে প্রচণ্ড রকম কিন্তু কড়াকড়ি হচ্ছে আচ্ছা, ব্যাংকিং রেগুলেশন, স্পেশালি রিলেটেড মানি লন্ডারিং, এবং যাদেরকে ধরা হয় টেররিস্ট ফাইন্যান্সিং কান্ট্রিজ, তাদের টাকা পয়সা আদান প্রদানের সাথে আমরা বোধহয় আনফর্চুনেটলি সেটার মানে আওতায় পড়ে যাচ্ছি কিছুটা হলো। জনাব শাহ, ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি আরো একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা কথা বলছি বার্কলেস ব্যাংকের রেমিটেন্স সেবা বন্ধ নিয়ে। এই নিয়ে আমাদের সাথে আলোচনা করছেন স্টুডিওতে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এভিপি সৈয়দ সুলতান উদ্দিন এবং বিআইডিএস এর রিসার্চ ফেলো ওয়াজিদ হাসান শাহ। জনাব শাহ এবং জনাব সুলতান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব সুলতান উদ্দিন, আপনার কাছে প্রশ্ন। আপনি বলছিলেন এর আগে আমাদের আলোচনাতে যে সেখানকার এক্সচেঞ্জ হাউসগুলো মূলত লোকসান করছে, লোকসান দিতে হচ্ছে তাদেরকে। কেন এই রেমিটেন্স হাউসগুলোকে, এক্সচেঞ্জ হাউসগুলোকে লোকসান দিতে হচ্ছে? এখানে অনেকগুলো কারণ জড়িত। প্রথমত ওখানে যে আদার এক্সচেঞ্জ হাউস আছে, ব্যাংকগুলোর যে আপনার সাবসিডিয়ারি, হোলি ওন সাবসিডিয়ারি এক্সচেঞ্জ হাউসগুলো, ওরা যে রেট অফার করে তার থেকে অন্য এক্সচেঞ্জ হাউসগুলো আরও বেশি রেট অফার করে। আর বাইরে আরও বেশি, বাইরে মানে আমি বলতে চাচ্ছি যে হুন্ডি আর কি, তো ওখানে আরও বেশি রেট অফার করে। এটা চিরকালই ইনফর্মাল বা হুন্ডি সবসময় রেট বেশি হবে। হ্যাঁ, কিন্তু এই জন্য এটাই তো সেক্ষেত্রে তো আসলে ব্যাংকগুলোর দায়িত্ব বা এক্সচেঞ্জ হাউসগুলোর দায়িত্ব, তারা কি করে সেবা বাড়াতে পারে, কি করে রেটটাকে মিনিমাইজ করতে পারে যাতে তারা লাভবান হয়। সেবার পরিধি কিন্তু এখন অনেক বেড়েছে। এখন আমরা মানে অন দ্য ক্যাশ আমরা দেই, তারপর আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করছি, তারপর আপনার অন্য ব্যাংকের মাধ্যমে আমরা ইনস্ট্যান্টলি পেমেন্টের ব্যবস্থা হচ্ছে। তাহলে আর কি কারণ আছে রয়েছে? এখানে আরেকটা আমি জিনিস দেখলাম, আমি 2007-8 সালে একটা স্টাডি করেছিলাম। ওখানে আমি দেখেছি যেসব গ্রস মাইগ্রেন্ট লেবার, তারা যারা বিদেশে যায়, তারা কিন্তু তাদের ইনকামের 100% হোম কান্ট্রিতে, রেসিপিয়েন্ট কান্ট্রিতে রিমিট করে। কিন্তু যারা একটু শিক্ষিত, একটু সফিস্টিকেটেড, একটু পড়াশোনার জন্য যায়, উন্নত বিশ্বে হয়তো আপনার ডিগ্রি নিতে যায়, কিংবা ওখানে ওদের প্ল্যান থাকে হয়তো থেকে যাবে কিংবা ব্যবসা বাণিজ্য করবে, তারা কিন্তু আমি স্টাডি করে দেখেছি যে তাদের ইনকামের 10% তারা ম্যাক্সিমাম রিমিট করে হোম কান্ট্রিতে। তো আমি যেটা মনে করি যে ইনপুট যদি না বাড়ে তাহলে তো আউটপুট বাড়বে না। ওখানে আরও মাইগ্রেন্ট পাঠাইতে হবে, স্কিল লেবার পাঠাইতে হবে, স্কিল মাইগ্রেন্ট পাঠাইতে হবে, তাহলে হয়তো রেমিটেন্স বিজনেসটা চাঙ্গা হবে। আর এখন তো ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিস 2005 থেকে 2009, ওই সময় যে একটা ধাক্কা, সেই ধাক্কাটা ইউকেতে এখনো আছে। আচ্ছা, অনেক বাংলাদেশি সেখান থেকে ফিরে এসেছে। তো এখন ইনপুট না বাড়লে আউটপুট বাড়বে না। ধন্যবাদ জনাব সুলতান, আপনার কাছে ফিরে আসবো। জনাব শাহ, আপনি যেটা বলছেন আপনি রেমিটেন্স নিয়ে অনেক কাজ করেন, গবেষণা করে থাকেন, সেক্ষেত্রে যুক্তরাজ্য বা এই উন্নত বিশ্বের রেমিটেন্স বাড়ার ক্ষেত্রে আসলে আর কি করা উচিত? প্রথম কথা, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে সরকারিভাবে বা ইভেন বেসরকারিভাবেও কিন্তু আমাদের বলা উচিত না লোক পাঠানো হয়। ওখানে যারা যায় নিজের উদ্যোগে গিয়ে থেকে যায়, তারাই কিন্তু রিমিট করছে। কিন্তু আমরা যদি মিডল ইস্টের ক্ষেত্রে দেখি, বাইরে পাঠাতো লোক, সরকারিভাবে লোক পাঠানো হয়। সরকারিভাবে এখন লোক পাঠানোর, মালয়েশিয়ায় লোক পাঠানোর ফলে দেখা যাচ্ছে বাইরে বলছে যে তারা মালয়েশিয়া এখন পাঠানো হয়নি, বোধহয় অল্প কিছু, খুবই সামান্য। কিন্তু মজার জিনিস যেটা লক্ষ্য করলাম যে 2007-8 কথা আমরা শুনলাম, 2007-8-এ সৌদি আরেবিয়া ওয়াজ দ্য চিফ রিমিটার, নাম্বার 2-তে ছিল ইউএসএ, নাম্বার 3-তে ছিল ইউএই, নাম্বার 4-এ ছিল ইউকে, নাম্বার 5-এ কুয়েত। এখন আমরা 2011-12 অর্থ বছরে যদি দেখি, সৌদি আরবে স্টিল নাম্বার 1, ইউএইতে এর মধ্যে প্রচুর লোক গেছে, ইট ইজ নাম্বার 2, নাম্বার 3 ইউএসএ, কুয়েত নাম্বার 4, ইউকে নাম্বার 5। আচ্ছা, 2012-13 যে হিসাবটা পেলাম মোস্ট রিসেন্ট যেটা, সেখানে দেখা যাচ্ছে ইউকে ইজ নো লঙ্গার নাম্বার 5, ইউকে ইজ নাম্বার 6, মালয়েশিয়া নাম্বার 5 হয়ে গেছে। আচ্ছা, এবং মালয়েশিয়া এবং ইউকে খুব কাছাকাছি, খুব সামান্য তারতম্য দুইটার মধ্যে। ইউকে থেকে আসছে $991 বিলিয়ন, মালয়েশিয়া থেকে আসছে $997 বিলিয়ন, দুইটাই $1 বিলিয়নের খুবই কাছে। এই সময়টা মালয়েশিয়াতে খুব বেশি লোক গেছে তা তো নয়। না, তা না, হয়তো আগে যারা গেছিল তারা এখন পাঠানো শুরু করেছে। আবার এটা এমনও তো হতে পারে যে ইনফর্মাল চ্যানেলে প্রচুর টাকা আসে। হ্যাঁ, এবং ফর্মাল চ্যানেলটা আরো
আমি বলবো হয়তো সেবার মান বৃদ্ধি পেয়েছে, মানুষ দিতে উৎসাহ বোধ করছে ফর্মাল চ্যানেল। এক্স্যাক্টলি, ইট ইজ এ সেফার থিং। আমিও যখন যুক্তরাষ্ট্রে আমি আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট স্টাডিজ করেছি, আমাদের সময় লিমিট ছিল বোধহয় $5,000 পর্যন্ত আনা। এখন আমি ছাত্র মানুষ, আমি জাস্ট নিজের প্রয়োজনে যেটুকু টাকা আনা দরকার ছিল সেটুকু নিয়ে আসা যাওয়া করতাম। অনেকে তখন রিকোয়েস্ট করতো, তখন যেহেতু এত উন্নত ছিল না সার্ভিসগুলো, যে তুমি আমার জন্য $500 বা $1,000 নিয়ে যাও। এখন টেকনিক্যালি আমরা যদি বলতে চাই, দ্যাট ইজ এ ফর্ম অফ মানি লন্ডারিং, কিন্তু মানে দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। ধন্যবাদ জনাব শাহ। আমি এখন ফিরে আসবো জনাব সুলতানুদ্দিন, আপনার কাছে প্রশ্ন যে আমি যে ধরেও নেই যেটা ব্যবসায়িকভাবে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ যদি বার্কলেস ব্যাংকের এই সিদ্ধান্ত কার্যকর হয়, তারপরেও কি অন্তত ইমেজ রক্ষার খাতিরে বাংলাদেশ ব্যাংকের কিছু করণীয় রয়েছে কিনা, এখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ভূমিকা রয়েছে কিনা, তারা যে কিছু কথা রিকোয়েস্ট করতে পারে কিনা বার্কলেস ব্যাংকে? আসলে ব্যাপারটা হচ্ছে এটা একটা অ্যাকাউন্ট, আমি মনে করি যে এটা একটা অ্যাকাউন্ট রিলেশনশিপ। বার্কলেস একটা ইউকের সেকেন্ড লার্জেস্ট ব্যাংক, কমার্শিয়াল একটা ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক। তো অ্যাকাউন্ট রিলেশনশিপ এখানে এটা তো আপনার আমাদের সেন্ট্রাল ব্যাংক অনুরোধ করতে পারে ব্যাংক অফ ইংল্যান্ডকে কিংবা এফএসকে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটিকে, যে এই অ্যাকাউন্টগুলো কন্টিনিউ করার জন্য, সেটা তারা ফর্মালি বলতে পারে। এবং সেন্ট্রাল ব্যাংক অবশ্যই সবসময় ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলে, তারা সবসময় ভেরি মাচ পজিটিভ, তারা হয়তো এটা করবে। কিন্তু আমি মনে করি এখানে আরও অল্টারনেটিভ আছে, এখানে আরও আদার কমার্শিয়াল ব্যাংক আছে, ওখানে মিডল ইস্ট বেসড অনেক ব্যাংক আছে, এবং এগুলোতে আমরা অ্যাকাউন্ট মেনটেন করতে পারি। এখানে বার্কলেসের তার নিজস্ব এত শর্টকামিং বেড়ে গেছে, এখন বার্কলেসের সাথে যদি আমি যাই তাহলে এটা আমার মনে হয় না এখন ভেরি মাচ প্রুডেন্ট ডিসিশন হবে। তারা যেহেতু ডিসকন্টিনিউ করতে চাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, তাদের নট লেস প্রফিটেবল, শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক দেশের আমার মনে হয় তাদের করতে হচ্ছে ব্যবসা। এবং আপনি বার্কলেস ব্যাংকের যদি গত 1 বছরের প্রেস রিলিজগুলো দেখেন, সবগুলাই কিন্তু আপনার ওই রিশাফল, রিস্ট্রাকচার, চেঞ্জ অফ ম্যানেজমেন্ট, তো তারা ইন্টারনালি এখন প্রবলেমের মধ্যে আছে। জনাব সুলতানুদ্দিন ধন্যবাদ, জনাব শাহ আপনাকেও ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য, আপনাদের সাথে নিশ্চয়ই আবার দেখা হবে আমাদের আবার। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।